আজকে আমার বাসর রাত, তবে সেটা শুধু নামেই, কারণ আমি বিয়ে করেছি আমার জীবনের সব থেকে বড় শত্রু, আমার এক্স গার্লফ্রেন্ডকে। তাই রাতের সব স্বপ্ন মাটি দিয়ে দিলাম। নিজের এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করতে হবে তা কখনো আমি ভাবতে পারি নাই, কিন্তু সবার ইচ্ছা রাখতে গিয়ে করতে হচ্ছে। রুমের ভিতরে ঢুকে দেখি সুমাইয়া শুয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তাই আমিও কিছু না বলে ফ্রেশ হয়ে এসে সোফায় শুয়ে গেলাম। দুজনেই চুপ করে শুয়ে রইলাম। এসব নীরবতা ভেঙে হঠাৎ সুমাইয়া বলে উঠল, পরিচয় পর্বটা শেষ করে নেই, না হলে কিছুই বুঝবেন না। তারপর শুরু থেকে সব খুলে বলবো। আমি আনোয়ার হোসাইন, এই বছর পড়ালেখা শেষ করে আব্বুর সাথে তার ব্যবসা দেখাশোনা করি, এই আর কি। বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। ছোটবেলা থেকেই একটা জিদ থাকে মনে, মানে কাউকে ছেড়ে কথা বলি না, সে যে কেউই হোক না কেন, আম্মু আব্বু ছাড়া। আব্বু ব্যবসার কাজে সারাদিন বাইরে থাকে, আর আমি আগে ছিলাম ভার্সিটিতে, আর এখন তার সাথে কাজ শেখা নিয়ে ব্যস্ত। তাই সারাদিন আম্মু বাসায় একলা থাকতে হয়। তাই যখনই আমি বা আব্বু বাসায় থাকি, তখনই আম্মু নিজের সব কথা আমাদের সাথে বলতে থাকে। আমার কাছে আসলে আমি আব্বুকে দেখিয়ে দেই, আর আব্বু আমাকে দেখিয়ে দেয়। এভাবেই চলতে লাগলো আমার দিনগুলো। চলুন গল্পের শুরুতে ফিরে যাক। আম্মুর সাথে বিকেলে ছাদে বসে গল্প করতেছিলাম। তখনই আম্মু বলে উঠল, কি রে, তোকে যে কাল নিচের তলার নতুন ভাড়াটিয়াটির সাথে দেখা করে আসতে বললাম, তখন তুই আমার সাথে গেলি না কেন? তোমাদের মহিলাদের সাথে গিয়ে আমি কি করব বলো তো? তুমি গিয়ে দেখা করো। থাক, তোর যাওয়া লাগবে না। আচ্ছা যাও, কাল বিকালে তোমার সাথে গিয়ে তাদের সাথে দেখা করে আসবো। ওকে। পরের দিন বিকেলে আম্মুকে নিয়ে গেলাম নিচতলার আন্টির সাথে দেখা করতে। আমি কলিং বেল চেপে দাঁড়িয়ে রইলাম। একটা মেয়ে এসে দরজা খুলে দিল। বয়স বেশি না, তবে সুন্দর, পুরো ফুলের মতো। ভিতরে গিয়ে বসার পর নতুন আন্টি আসলো। তার সাথে পরিচয় শেষ করে চুপ করে বসে রইলাম। এই মহিলাদের মাঝে আমি কি বলবো কিছুই বুঝতেছি না। আন্টি হয়তো আমার ব্যাপারটা বুঝেছে, তাই বলল, কি হলো বাবা, বাসার সাজানোটা পছন্দ হয়নি? জি আন্টি, খুব সুন্দর হয়েছে। ও, তাহলে পুরো বাসাটা ঘুরে দেখো। আর মুনতাহা, তুইও ওর সাথে যা, ঘুরিয়ে দেখা। আন্টির কথা শুনে বুঝলাম মেয়ের নাম মুনতাহা। তবে সব থেকে বড় কথা হলো আমাদের বিল্ডিং আমাকে ঘুরে দেখানোর কথা বলতেছে। কিছু না বলে চুপচাপ চারিদিকে দেয়ালে লাগানো পেন্টিং গুলো দেখতে লাগলাম। তখনই মুনতাহা বলে উঠল, পছন্দ হয়েছে এগুলা? কে অ্যাড করেছে এগুলা? আমার কাজিন। ও, তা আপনি কোন ক্লাসে পড়েন? এবার ইন্টার্স ফার্স্ট ইয়ারের ছাত্রী। ও, আপনি কি করেন? পড়ালেখা শেষ করে আব্বুর সাথে ব্যবসার কাজ শিখতেছি। আপনার বয়সের আমার একজন কাজিন আছে যে এগুলো আর্ট করেছে। ও আচ্ছা, এইখানে আর্ট কলেজটা কোথায়, চিনেন আপনি? জি, এখান থেকে একটু সামনেই। কিন্তু কেন? ও, আসলে আমার কাজিন ওই আর্ট কলেজে টিচার হিসেবে চান্স পেয়েছে, তাই জিজ্ঞেস করলাম আর কি। সে কিছুদিনের ভেতর এখানে চলে আসবে, তারপর এখানে থেকেই জব করবে। ও, তাহলে তো ভালোই। মনে মনে ভাবতে লাগলাম, সেই কখন থেকে নিজের কাজিন নিয়েই পড়ে আছে। শালার মেয়েটা কি নিজের ব্যাপারে বলতে চাইতেছে না, নাকি ছেলেদের সাথে কিভাবে কথা বলতে হয় তা জানে না নাকি? এটারও বয়ফ্রেন্ড আছে। এখনকার মেয়ে দিয়ে বিশ্বাস নেই। যাক, এইভাবে আরো কিছুক্ষণ থেকে আম্মুকে নিয়ে বাসায় চলে আসলাম। এইভাবে কেটে গেল 4-5 দিন। এই কয়েকদিন বেশ কয়েকবার মুনতাহার সাথে দেখা হয়েছে, হয়তো রাস্তায়, নয়তো সিঁড়িতে। এইভাবে কেটে গেল দিনগুলো। শুক্রবার ভার্সিটি নেই, তাই দুপুরে খেয়ে দিলাম এক ঘুম। হঠাৎ হাসির শব্দে ঘুমটা ভেঙে গেল। বুঝতে পারলাম আম্মু কারোর সাথে কথা বলতেছে। তাই আর বেশি না ভেবে চুপচাপ শুয়ে রইলাম। ঘুম আর আসতেছে না, তাই উঠে গেলাম। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলাম। এসে দেখি 2টা মেয়ে বসে আছে আমার উল্টো দিকে মুখ করে। আমি এত একটা না ভেবে সোজা চলে গেলাম কিচেনে কফি বানানোর জন্য। কফি বানাতে আর ভাবতে লাগলাম যে মুনতাহার পাশের মেয়েটা আবার কে? মুনতাহার কি কোনো বড় বোন আছে, নাকি সে তার কাজিনের কথা বলতো সে? যাক, এসব চিন্তা মাথায় নিয়ে কফি নিয়ে আবার ড্রয়িং রুমে আসলাম। আম্মু আমাকে দেখে বলে উঠল, ওই তো হাসান উঠে গেছে। আম্মু কথাটা বলা মাত্রই মুনতাহা আর ওই মেয়েটা ঘুরে আমার দিকে তাকালো। আমিও ওই মেয়েটার দিকে তাকালাম। ব্যাস, কফির মগটা হাত থেকে ছুটে পড়ে গেল।
গিয়েও আটকে পড়লাম। উল্টো হাতের চামড়াটা জ্বলে গেল, তাই ব্যথায় কুকিয়ে উঠলাম। আম্মু তাড়াতাড়ি এসে হাতটায় পানি দিল। আমি এই দিকে খেয়াল নেই। আমি নিজের চোখগুলোকে বিশ্বাস করতে পারছি না, কারণ আমার চোখের সামনে আমি আর কাউকে না, সুমাইয়াকে বসে থাকতে দেখতেছি, যার সাথে কলেজ লাইফে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। এখন সুমাইয়াকে এখানে দেখব কখনো আশাও করি নাই। আর ওইদিকে সুমাইয়ার একই অবস্থা। হঠাৎ হাতটা পুড়াতে শুরু করলো। তারপর আম্মু আমাকে রুমে নিয়ে গিয়ে কিছু মেডিসিন লাগিয়ে দিল। মুনতাহা আর সুমাইয়া আম্মুর পাশে দাঁড়িয়ে দেখতেছে। আম্মু মেডিসিন লাগিয়ে দিয়ে চলে গেল। সুমাইয়া আর মুনতাহাও তার পিছন পিছন চলে গেল। আমার মাথায় এখনো সুমাইয়ার কথাই ঘুরতেছে। তার মানে এই সুমাইয়া মুনতাহার কাজিন। এসব ভাবতে ভাবতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তাই ছাদে গেলাম একটু হাঁটতে। হালকা বাতাসে ছাদে বসে থাকতে ভালোই লাগতেছে। হঠাৎ পিছন থেকে কারো কাশির আওয়াজ আসলো। তাকিয়ে দেখি সুমাইয়া দাঁড়িয়ে আছে, তাই উঠে দাঁড়ালাম। কি রে, এটা কি তোদের বাসা? না, বাসাটা জিনের। আমরা বাসা ভাড়া নিয়ে থাকি। তোর তেরা কথাগুলো এখনো যায় নাই, তাই না? সারা জীবনেও যাবে না। ভালো। তা কেমন চলতেছে তোর দিনকাল? আর তোর সেই বাবুর কি খবর? দেখো, প্রথম কথা হলো আমার কোনো বেবি, বাবু বা জানো ছিল না তুই ছাড়া, আর এখনো নাই। আর হ্যাঁ, ভালোই আছি। কেন, জান্নাতের কি হয়েছে? জান্নাতের ঘরে বছরখানেক আগে একটা ছেলে হয়েছে শুনেছিলাম, তারপর আর জানি না। জান্নাত তোকে বিয়ে করেনি? জান্নাতকে আমি বিয়ে করতে যাব কেন? জান্নাত আমার ফ্রেন্ড ছিল, ব্যাস। ও, তার মানে সে তোকে ছেড়ে অন্যজনকে বিয়ে করে ফেলেছে, তাই তোর এত কষ্ট? ফাউল কথা বাদ দিয়ে কাজের কথা থাকলে বল। ওকে, তা তানিয়ার পরে আবার কোনো মেয়েকে পটিয়েছিস নাকি এখনো সিঙ্গেল? যার জীবনে তোর মতো একটা ডাইনি থাকে, তার জীবনে অন্য কেউ থাকবে প্রশ্নই আসে না। কেন, কাউকে পছন্দ হয় না? মনে মনে ভাবতে লাগলাম, যে আমাকে জ্বালাতে এসেছো ছাদে রাখো, তোকে একটু হিট দিয়ে দেই, তাহলে তুই ঠিক হবি না। পছন্দ হবে না কেন? ইদানিং একটা মেয়েকে খুব ভালো লাগে আমার। ও, তাই নাকি? তা কে সে পোড়া কপালি শুনি একটু। কে আবার? তোর খালাতো বোন মুনতাহা। মুনতাহাকে আমার খুব ভালো লাগে, যা বলার মতো না। কথাটা বলার সাথে সাথেই সুমাইয়ার চোখগুলো লাল হয়ে গেল। আর কোনো কথা না বলতে দিয়ে এসেই আমার গলা চেপে ধরলো আর বলল, কি বলি? তুই আমার খালাতো বোনের দিকে নজর দিয়েছিস? আজ তোকে মেরেই ফেলবো। কেন? মুনতাহাকে পছন্দ করলে তোর সমস্যা কি? তোর নজর খারাপ, তাই তুই আমার খালাতো বোনের দিকে ভুলেও তাকাবি না, বলে দিলাম। তুই বললেই আমাকে শুনতে হবে নাকি? আমার ভালো লাগে মুনতাহাকে। আমিও দেখবো তুই কিভাবে এটা করিস। ওকে, কিন্তু তুই এখানে কেন এই সন্ধ্যায়? ভালো লাগছিল না তাই আসছিলাম, কিন্তু এখানে এসে দেখি তুই এখানে বসে আছিস। ও, তা তোর স্বামী কোথায়? তাকে নিয়ে আসলি না এখানে? ওই, তোকে কে বলেছে আমি বিয়ে করেছি? না, ভেবেছিলাম আর কি, আর তোকে বিয়েই করবেই বা কে? তোকে বিয়ে করে মরবে নাকি পাবলিক? দেখ, মুখ সামলে কথা বল, বলে দিলাম। ওকে, তুই থাক, আমি গেলাম নিচে। সুমাইয়া কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। সুমাইয়াকে বেশ রাগিয়েছি, তাই আর কিছুই বললাম না। তারপর মনে মনে হাসতে হাসতে রুমে চলে আসলাম। মেয়েটা এখনো বদলায়নি, তবে আগের থেকে অনেক সুন্দর হয়েছে। সুমাইয়ার কথা ভাবতে ভাবতে এভাবে রাতটা কেটে গেল। পরের দিন রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বেরোতেই দেখি সুমাইয়া দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। তাই গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করলাম, রিক্সার জন্য ওয়েট করতেছিস নাকি? না, হেলিকপ্টারের জন্য ওয়েট করতেছি। আয়, তোকে নামিয়ে দিয়ে যাব। আমি আমার অফিসের রাস্তায়, তোর আর্ট কলেজ। থাক, লাগবে না, তুই যা, আমি একাই চলে যাব। আচ্ছা, একটা কথা বলতো, তুই কি আমার সাথে ঝগড়া করতে বসে থাকিস নাকি সারাদিন? আর আমি তোর মতো খারাপ না। আর প্রথম দিন দেরি হয়ে গেলে কেমন দেখায় না, তাই বলছি এসব বাদ দিয়ে আয়, গাড়িতে উঠে বস। সুমাইয়া কিছুক্ষণ দাঁড়িয়ে কি যেন ভাবলো, তারপর গাড়িতে উঠে বসে গেল। তারপর আমি গাড়ি চালাতে লাগলাম। হঠাৎ সুমাইয়াকে বললাম, সুমাইয়া, আমার একটা উপকার করবি? তোর উপকার? তাও আমি? অসম্ভব। আর আগে শুনে তো দেখ, তারপর না হয় না করে দিস। আচ্ছা বল, শুনি আগে। মুনতাহাকে পটাতে একটু হেল্প কর না প্লিজ। ওই, তোকে কালকে না বললাম এই সম্পর্কটা আমি মানতে পারবো না। কেন, কি সমস্যা? জানি না। সমস্যা নেই তো, মিলিয়ে দিলেই তো পারিস নাকি? তুই এখনো আমাকে ভালোবাসিস কোনটা? কথাটা বলার সাথে সাথেই সুমাইয়া আমার দিকে অবাক হয়ে তাকালো। আমি নিজেও জানি না কি বলে দিয়েছি। এইদিকে সুমাইয়ার কলেজে চলে আসায় গাড়িটা থামিয়ে দিলাম। সুমাইয়া কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে নেমে চলে গেল। আমি ভাবতে লাগলাম সুমাইয়ার এভাবে তাকিয়ে থাকার কারণ। তারপর আমি
অফিসে যেতে লাগলাম আর মনে মনে মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথাটা ভাবতে লাগলাম। সন্ধ্যায় রুমে বসে বসে মোবাইল টিপতেছি, তখন কানে হাসাহাসি শব্দ আসলো। বুঝলাম সুমাইয়া হয়তো বাসায় এসেছে। কোনো কথা না বলে আমার রুমের দরজায় দাঁড়িয়ে সুমাইয়া আর আম্মুকে দেখতেছিলাম। সুমাইয়া একবার আমাকে দেখে নজর নিচে নামিয়ে ফেলে। আমি কিছু না বলে সুমাইয়ার দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর রুমে চলে আসলাম, তবে সুমাইয়া তাকিয়ে আবার নজরটা নামিয়ে ফেলাটা আমাকে ভাবতে লাগলো, একবেলায় এত পরিবর্তন ভাবা যায় এগুলা। এসব ভাবতে ভাবতে এই রাতটাও কেটে গেল। এভাবে দিনগুলো। সুমাইয়া একবার আমাকে দেখে নজর নিচে নামিয়ে ফেলে। আমি কিছু না বলে সুমাইয়ার দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর রুমে চলে আসলাম, তবে সুমাইয়া তাকিয়ে আবার নজরটা নামিয়ে ফেলাটা আমাকে ভাবাতে লাগলো, একবেলায় এত পরিবর্তন ভাবা যায় এগুলা। এসব ভাবতে ভাবতে এই রাতটাও কেটে গেল। এইভাবে দিনগুলো কাটতে লাগলো আর সুমাইয়ার আচরণের পরিবর্তন হতে লাগলো। আমি অবাক হতে লাগলাম দিন দিন। সুমাইয়া আমাকে দেখলে এখন নজর নামিয়ে চলে যায়। তারপর আমার সাথে কথা বলতে গেলে মনে হয় আনইজি ফিল করে। সুমাইয়ার হঠাৎ কি এমন হলো যেসব করছে, এসব নিয়ে চিন্তা হয় অনেক। তবে সুমাইয়া এখন অবসর সময়টা পার করে, তাই আম্মুও আর আগের মতো আমাদের তার সারাদিনের গল্প শোনাতে আসে না। যাক, এভাবে ভালোই কাটতে লাগলো দিনগুলো। হঠাৎ আব্বু রাতে আমাকে ডেকে গেল ড্রয়িং রুমে যেতে। কিছুটা অবাক হলাম, তাও গেলাম। এসে দেখি আব্বু আম্মু দুজনেই বসে আছে। আমাকে দেখে আব্বু বলে উঠল, হুসাইন, আজ আমরা একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? কাল থেকে তুই অফিস সামলাবি আর আমি রিটায়ার্ড নিব। আব্বু, আমাকে কিছুদিন সময় লাগবে, তারপর না হয় এসব নিয়ে চিন্তা করা যাবে। না, তা বললে তো হবে না, আমারও তো বয়স হয়েছে নাকি। প্লিজ। ওকে দিলাম, কিন্তু একটা শর্ত আছে। এখানে আবার কিসের শর্ত? কাল থেকে যদি তুমি অফিস সামলাও তাহলে 1 মাস পর থেকে তোমার জন্য মেয়ে দেখা শুরু করব। আর যদি সময় নাও তাহলে কাল থেকে মেয়ে দেখতে থাকবো, মেয়ে পছন্দ হলে বিয়ে। আব্বু, কোথাকার কথা জোড়া কোথায় নিয়ে লাগাচ্ছ? এসব জানি না, তবে আজ রাতটা ভাবার সময়। বলেই দুজনে উঠে নিজেদের রুমে চলে গেল। আমাকে কিছু বলতে না দিয়েই আমি মাথায় হাত দিয়ে বসে রইলাম। শালার জীবনটা হিরো আলমের মতো হয়ে গেছে। কি করব আমি এখন? আব্বু আম্মুকে বোঝানো আর মুরগির পিঠে বসে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখা একই কথা। আব্বু আম্মুর বলা কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা নিজেও জানি না। স্বপ্নে দেখলাম একটা অজগর আমাকে খেয়ে ফেলতেছে। তারপর ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি সকাল হয়ে গেছে। রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। ঠিক করলাম নিজেই অফিস সামলাবো, তাহলে কমপক্ষে 1 মাস তো ঝামেলাটা থাকবে না। 1 মাস কোথা দিয়ে চলে গেল তা নিজেও জানি না। রাতে খাওয়ার সময় আম্মু বলল, কাল বিকালে রেডি হয়ে থাকিস। কেন কেন, কাজ আছে নাকি? কাল বিকালে একটা মেয়েকে দেখতে যাব। আম্মু, আমি এখন বিয়ে করব না। শুধু শুধু এসব বলতেছো কেন? আম্মু আব্বু কোনো কিছু না বলে মনোযোগ দিয়ে খাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম। আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু, আমি কি বলেছি শুনেছো তোমরা? না, তুই কিছু বলেছিস নাকি? আম্মুর কথা শুনে বুঝলাম ওনারা শুনেও না শোনবার ভান ধরতেছে। তাই আর কিছু না বলে চুপ করে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। রুমে এসে বেশি একটা চিন্তা না করে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। পরের দিন বিকেলে অফিস থেকে এসে আম্মুর সাথে মেয়ে দেখতে গেলাম। মেয়েটা মোটামুটি সুন্দর, কিন্তু আব্বুর আর আমার পছন্দ হয়নি। তাই এই যাত্রায় বেঁচে গেলাম। এইভাবে কয়েকটা মেয়ে দেখলাম, কিন্তু কাউকেই পছন্দ হয়নি। তাই আম্মুকে বললাম, আম্মু, আগে মেয়ের সম্পর্কে জেনে নিয়ে তারপর আমাকে বলবা। আচ্ছা, দেখি। তারপর এভাবে 2 দিন ভালোই চলে গেল। বিকেলে অফিসের কাজ করছি, তখন আম্মু ফোন দিয়ে বাসায় আসতে বলল। জানি হয়তো আবার একটা মেয়ে দেখতে নিয়ে যাবে, তাই বাসায় চলে আসলাম। বাসায় এসে রেডি হয়ে আম্মু আব্বুর সাথে বাসা থেকে বেরিয়ে গেলাম। নিচের তলায় যেতেই আম্মু মুনতাহাদের বাসার কলিং বেল চাপলো। আমি কিছু বুঝতে পারলাম না এই কলিং বেলটা বাজানোর মানে কি। এসব ভাবতেছিলাম তখনই মুনতাহা এসে দরজা খুলে দিল। আব্বু আম্মু আমাকে নিয়ে ভিতরে গেল, আমিও গেলাম। মনে মনে এসব ভাবনা চিন্তা নিয়ে বাসায় 2জন মধ্যবয়সী লোক আছে, ওনারা হয়তো স্বামী স্ত্রী। যাক, ওই দিকে নজর না দিয়ে আমি বসে রইলাম। কিছুক্ষণ বসে থাকার পর আন্টি ঘোমটা দেওয়া মেয়েকে নিয়ে এসে আমাদের সামনে বসালো। আমি কি ভাববো এটা চিন্তা করতেছি। আম্মু মেয়েটার ঘোমটা তুলতেই আমি চমকে গেলাম।
কারণ সেটা সুমাইয়া ছাড়া আর কেউ না। সুমাইয়াও আমার দিকে তাকিয়ে মুখটা কেমন যেন করে ফেললো। সুমাইয়ার আম্মু আব্বু তাহলে এরা, এটা বুঝতে পারলাম। যাক, এখানে কিছু না বলে চুপ করে রইলাম। আম্মু একবার জিজ্ঞাসা করলো সুমাইয়াকে পছন্দ হয়েছে কিনা। সবার সামনে না করলে কেমন দেখাবে, তাই হ্যাঁ বলে দিলাম। ব্যাস, এরা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেললো একেবারে। আমি অবাক হয়ে রইলাম ওনাদের কথা শুনে। যাক, সবকিছু শেষ করে বাসায় আসতে অনেক রাতি হলো। বাসায় এসে আম্মুকে বললাম, আম্মু, আমি সুমাইয়াকে বিয়ে করতে পারবো না। কেন? কি সমস্যা? কোনো সমস্যা নেই, এমনি বিয়ে করব না আমি সুমাইয়াকে। কোনো সমস্যা না থাকলে তোমাকে সুমাইয়াকেই বিয়ে করতে হবে। কেন, দেশে কি আর কোনো মেয়ে নাই? আছে, তবে আমাদের জানাশোনা এর চেয়ে ভালো মেয়ে আর নেই। তাও পারবো না বিয়ে করতে। তোকে বিয়ে করতে হবে, কারণ এর আগে অনেক মেয়ে পছন্দ হয়নি বা আরো অনেক কারণ দেখে না করে দিয়েছিস। তাই এবার আর না করার কোনো সুযোগ নেই, তাই তোকে বিয়েটা করতেই হবে। ওনাদের বোঝানো অসম্ভব, তাই আর কিছু না বলে রুমে চলে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে এসে ভাবতে লাগলাম সুমাইয়া নিজেই বিয়েতে মত দিবে না, তাহলে আর এত কিছু ভেবে লাভ কি? আর আমার আর সুমাইয়ার ব্যাপারটা আম্মু আব্বু ওনাদের বলা যাবে না, তাহলে আমার কাজ শেষ। যতটা পারি চেপে যাই। এসব ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে কখন যে হারিয়ে যাই তা নিজেও জানি না। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আম্মু মিষ্টির প্যাকেটটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, মুখে হাসি নিয়ে। তাই জিজ্ঞাসা করলাম, কি হলো আম্মু, এত হাসি খুশি দেখা যাচ্ছে আজ? সুমাইয়া বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে। কি? বিয়ে 4 দিন পর, তা তো জানিসই। তাহলে রেডি হয়ে নে, অনেক কাজ আছে। বলেই আম্মু চলে গেল। আর আমি বোকার মতো সেখানেই বসে রইলাম আর ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। সুমাইয়া কিভাবে রাজি হয়ে গেল আমার মাথাতেই ঢুকতেছে না। এখন আটকাবো কিভাবে, এসব নিয়ে ভাবতে লাগলাম। তারপর ফ্রেশ হয়ে গিয়ে দেখি বাসা সাজানোর লোক চলে এসেছে। তারপর ওনাদের দিকে মন দিলাম। সন্ধ্যায় নাকি এঙ্গেজমেন্ট, তাই সময় হাতে খুব কম। এভাবে চলতে লাগলো দিনগুলো। সুমাইয়ার দিকটা খুব একটা বুঝতেছি না। ওর এইভাবে মতামত দেওয়ার কারণ নিয়ে অনেক চিন্তায় পড়ে গেলাম। যাক, অবশেষে বিয়ের দিন চলে আসলো। বাসায় প্রচুর মেহমান, কি করব এখনো মাথায় আসছে না। সন্ধ্যায় বিয়ে শেষ করে সুমাইয়াকে নিয়ে বাসায় চলে আসা হলো। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম ছাদে। কাজিনদের সাথে বসে বসে আড্ডা দিতে লাগলাম। অনেকক্ষণ এইভাবে কেটে গেল। হঠাৎ তৌফিক এসে পাশে বসে আমাকে বলল, কিরে সুমাইয়া রুমে একা, আর তুই এখানে কেন? আকাশের তারা গুনতেছিলাম। কেন? তুই যদি এখানে তারা গুনিস তাহলে বাসর ঘরে বিড়াল মারবে কে? দেখ, ফাইজলামি করিস না। থাক, আর তারা গোনা লাগবে না, এবার রুমে যা। ওইখানে বেশি কিছু না বলে নিচে নামতে লাগলাম আর ভাবতে লাগলাম সুমাইয়া যেই কারণেই আমাকে বিয়ে করুক না কেন, তবে বাস যে খেতে হবে তা জানি, কি যে আল্লাহ জানে। এসব ভাবতে ভাবতে রুমের কাছে গেলাম। দরজার টিপা দিয়ে দেখা যাচ্ছে খাটে লাল শাড়ি পরে সুমাইয়া বসে আছে। মন খারাপ করে কি করব, ভাবতে ভাবতে রুমে চলে গেলাম। গিয়ে দরজা লাগিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুমের ভিতরে ঢুকে দেখি সুমাইয়া শুয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তাই আমিও কিছু না বলে বালিশ নিয়ে এসে সোফায় শুয়ে পড়লাম। দুজনে চুপ করে শুয়ে রইলাম। এসব নীরবতা ভেঙে হঠাৎ সুমাইয়া বলে উঠল, কি রে, কি ভাবছিস যে আমি তোকে বিয়ে করতে গেলাম কেন, তাই তো? কিছুটা ওই রকমই। গার্লফ্রেন্ড থাকতেও যখন অন্য মেয়ের সাথে মজা লুটিয়েছিলি তখন আমার অনেক রাগ হয়েছিল, তাই ভাবলাম সেই রাগের প্রতিশোধ নিতে তোকে বিয়ে করেছি। ও, তার মানে তুই প্রতিশোধ নিবি এখন? হুম। ওকে, তাহলে আমাকে তো সেই পুরনো হুসাইন হতে হবে। আমি কিন্তু সেই পুরনো সুমাইয়া নেই যে এবার পার পেয়ে যাবি। ওকে, তাহলে একটু চেক করে দেখি যে কতটুকু বদলেছে। মানে? দেখ কি করি, তারপর মানেটা বুঝে যাবি। বলে আমি উঠে খাটের দিকে যেতে লাগলাম। তখনই সুমাইয়া বলে উঠল, তুই এদিকে আসতেছিস কেন? বাসর রাতে স্বামী তার স্ত্রীর দিকে যে কারণে আসে, আমিও সেই কারণেই আসতেছি তোর কাছে। সুমাইয়া বিছানা থেকে উঠে অপর পাশে চলে গেল। আমি বিছানা পেরিয়ে সুমাইয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। তখনই সুমাইয়া বলে উঠল, দেখ, তোর মনে উল্টাপাল্টা কোনো কিছু থাকলে তা সরিয়ে ফেল, না হলে দেখবি আমি কি করি। কি করবি শুনি? চিৎকার করে সবাইকে জড়ো করে ফেলবো। সবাই আসলে কি বলবি? সুমাইয়া কথাটা শুনে চুপ হয়ে গেল। আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি সুমাইয়ার হাতগুলো দেয়ালের সাথে চেপে ধরলাম আর বললাম, কি হলো, এবার কর চিৎকার। সুমাইয়া কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল আর ভাবনার ছাপ মুখে ফুটে রইল। আমি সুমাইয়ার আরো কাছে গেলাম। সুমাইয়া চোখ বন্ধ করে ফেললো।
সুমাইয়া এই চেহারা দেখে আমার হাসি পাচ্ছে। তাই হেসে দিলাম। সুমাইয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমার হাসি দেখে সুমাইয়া বলল, এভাবে হাসছিস কেন? তুই নাকি কি করে ফেলবি বলেছিলি, তাই পরীক্ষা নিলাম একটু, আর দেখলাম যে তুই কতটা ভীতু। সুমাইয়া কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। আমি সুমাইয়াকে বললাম, তুই আমার উপর প্রতিশোধ নিতে বিয়ে করেছিস, তাই না? হুম। এবার তুই দেখ আমি তোকে কতটা প্যারা দেই, তোকে জ্বালিয়ে মারবো। সুমাইয়া কিছু না বলে শুয়ে গেল, তাই আমিও চুপ করে শুয়ে রইলাম। সোফায় ঘুম আসতেছে না, আর ওইদিকে সুমাইয়া ঘুমিয়ে গেছে, তাই আমি গিয়ে খাটে একপাশে শুয়ে গেলাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম। সকালে সুমাইয়ার ডাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি সুমাইয়া রাগী চোখ নিয়ে আমার পাশে বসে আছে। তাই জিজ্ঞেস করলাম, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? তোকে এখানে এসে ঘুমাতে কে বলেছে? আমার বিছানায় আমার ঘুমাতে কার পারমিশন নিতে হবে আবার? আমার পারমিশন নিতে হবে। কেন? কে জানে তুই কখন ফায়দা উঠাতে চাস। ফায়দা কিভাবে ওঠায়? এইভাবে নাকি? বলেই টান দিয়ে সুমাইয়াকে নিজের বাহুতে নিয়ে নিলাম। সুমাইয়া চোখ বড় বড় করে তাকিয়ে রইল আমার দিকে। তাই আমি বললাম, আর কিভাবে ফায়দা উঠায় বল, আমি একটু উঠাই। ছাড় তুই আমাকে। না ছাড়লে কি করবি শুনি? সুমাইয়া কিছু না বলে চুপ করে রইল। আমি সুমাইয়ার চেহারা দেখে বুঝতে পারলাম বেচারি ফেসে গেছে আমাকে বিয়ে করে। এসব ভাবছিলাম, তখনই কেউ দরজায় নক করলো। আমি সুমাইয়াকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। সুমাইয়া গিয়ে দরজা খুলে দিল। তারপর সুমাইয়াও গিয়ে ফ্রেশ হয়ে গেল। তারপর দুজনে মিলে নিচে গেলাম। নাস্তা শেষ করে রুমে এসে বসে বসে টিভি দেখতে লাগলাম। এভাবে দুপুর পার হয়ে গেল। বিকেলে বাহিরে যাব বলে ঠিক করলাম। রেডি হচ্ছিলাম, তখনই সুমাইয়া রুমে আসলো। আমাকে দেখে বলল, কিরে, কোথাও যাচ্ছিস নাকি? জাহান্নামে যাচ্ছি, যাবি? না থাক, ওইখানে তোর মতো পাপীগুলাই থাকে। আমি তো ভালো মানুষ, আমি গিয়ে কি করব? মনে মনে ভাবতে লাগলাম, নিজের কথাই নিজেই মার খেয়ে গেলাম। তারপর আর কিছু না বলে বাহিরে চলে গেলাম। বাহিরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসার সময় একটা আইসক্রিমের দোকান নজরে পড়ল। সুমাইয়া আইসক্রিম খুব ভালোবাসে, ওর জন্য নিয়ে যাব কিনা ভাবতেছি। কিছুক্ষণ ভেবে কি মনে করে যে কয়েকটা আইসক্রিম কিনে নিলাম। রাত অনেক হয়েছে, তাই ভাবলাম এখন বাসায় যাওয়া যাক। তাই বাসায় চলে আসলাম। বাসায় এসে আইসক্রিমগুলো রেখে ফ্রেশ হতে চলে গেলাম। এসে দেখি সুমাইয়া আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। আমাকে দেখে বলল, এগুলো কি আমার জন্য এনেছিস? না, আমার রুমে একটা শয়তান থাকে, তার জন্য। সুমাইয়া রাগী চোখ নিয়ে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার খাওয়ায় মন দিল। তারপর রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে খাটে বসে বসে টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর সুমাইয়া এসে আমাকে বলল, ওই সোফায় যা, আমি এখানে ঘুমাবো। তো ঘুমাতে না করেছি নাকি? তুই ঘুমালে ঘুমা। তুই এখানে ঘুমাবি নাকি? আমার সবাই ঘুম আসে না। তাহলে আমি আজ থেকে সোফায় ঘুমাবো, তাও তোর সাথে ঘুমাবো না। আমার সাথে ঘুমাবি না কেন? তুই মানুষ খারাপ, তাই। আমি কিছু আর না বলে টিভি দেখতে লাগলাম। সুমাইয়া গিয়ে সোফায় শুয়ে গেল। আমি টিভি দেখা শেষ করে গিয়ে সুমাইয়াকে কোলে করে বিছানায় এনে শুয়ে দিতেছিলাম। তখনই সুমাইয়া সজাগ হয়ে গেল। তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিয়ে আমাকে ধাক্কা দিয়ে বলল, আমাকে এখানে নিয়ে এলি কেন? বউ পাশে না থাকলে ঘুম আসে না, তাই ভাবলাম তোকে এখানে এনে শুয়ে দেই। আমি সোফায় ঘুমাবো। চুপচাপ যা বলতেছি তা শোন। না, আমি সোফায় ঘুমাবো। কখনো রোমান্টিক টর্চারের নাম শুনেছিস? মানে? কথা না শুনলে তোকে রোমান্টিক টর্চার করবো বলে দিলাম। মনে মনে সুমাইয়ার কথা ভেবে হাসতে লাগলাম। প্রতিশোধ নিতে এসে সে নিজেই ফেসে গেছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা নিজেও জানি না। সকালে সুমাইয়ার ডাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি সুমাইয়ার তার শাড়ি ধরে টানতেছে। সুমাইয়ার শাড়ির আঁচল আমার পিঠের নিচে এসে পড়ে আছে, আর সুমাইয়া সেটা টানতেছে আর আমাকে ডাকতেছে। সুমাইয়া আঁচল ছেড়ে দিয়ে সুমাইয়ার দিকে তাকালাম। সুমাইয়া রাগী চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে থেকে উঠে ফ্রেশ হতে চলে গেল। সকালে রেডি হয়ে অফিসের জন্য বের হতে যাব, এমন সময় আম্মু ডাক দিল। হাসান শোন। আম্মু কিছু বলবে? কোথায় যাচ্ছিস তুই? কোথায় আবার, অফিসে যাব। 2 দিন হলো বিয়ে করিসনি, এখনই অফিসে যেতে কে বলেছে তোকে? আর তোর আব্বু কয়েকদিন ধরে অফিস সামলাবে, তাই তুই কয়েকদিন বাসায় থাক। আম্মু তুমি কি শুরু করলে বলো তো? বেশি কথা না বলে রুমে যা, আর বিকালে সুমাইয়ার বাসা থেকে লোক আসবে তোদের নিয়ে যেতে, তাই কথা না বাড়িয়ে রুমে যা। আম্মুকে আর কি বলবো,
তাই আর কিছু না বলে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি সুমাইয়া রুমে বসে আছে। আমাকে দেখে সুমাইয়া বলে উঠলো, কি রে, অফিসে যাসনি? না, কেন? তোকে রেখে যেতে মন চাইতেছে না, তাই ফিরে চলে আসলাম। পামনা দিয়ে সত্যি বল। আম্মু বলল তার ছেলের বউকে নাকি সময় দিতে হবে, তাই যেতে নিষেধ করেছে। ও, তা বল, তোর কত সময় লাগবে? আমি দিব, পরে চাইলেও পাবি না। বেশি বকবক না করে ঘুমা, আমার নিচে কাজ আছে, আমি গেলাম। বলেই সুমাইয়া চলে গেল। আমি বসে বসে টিভি দেখতে লাগলাম। এভাবে বিকাল হয়ে গেল। বিকেলে বসে বসে মোবাইল টিপতেছি, তখন সুমাইয়া রুমে এসে ফ্রেশ হতে চলে গেল। আমি ব্যাস সুমাইয়ার দিকে তাকিয়ে রইলাম। সুমাইয়া ফ্রেশ হতে চলে গেল, আমি আবার মোবাইলে মনোযোগ দিলাম। সুমাইয়া ফ্রেশ হয়ে এসে মোবাইল টিপতেই দেখে রাগী ভাব নিয়ে বলল, কি রে, তুই এখনো রেডি হসনি কেন? কেন রেডি হয়ে কি করব? কোথাও যাবি নাকি তুই? আজকে যে আমাদের বাসা থেকে লোক আমাদের নিতে আসবে তাকে তুই জানিস না? আমি কি আগে বিয়ে করেছি নাকি এত সব নিয়ম কানুন জানা থাকবে? সুমাইয়া রাগী চোখ এবার লাল হয়ে গেল। নিশ্চয়ই মনে মনে আমাকে মারতে চাইতেছে। যাক, কথাটা ঘুরিয়ে সুমাইয়াকে বললাম, তুই যা, আমি আসতেছি। হুম। বলেই সুমাইয়া চলে যেতে লাগলো। তখনই আবার সুমাইয়াকে ডাক দিলাম। সুমাইয়া রাগী চোখ নিয়ে আবার তাকালো। কি হলো, ডাকলি কেন? নিজের বউকে ডাকতেও কি কারণ লাগে নাকি আবার? ভাবনা মেরে কি বলবি বল। আচ্ছা, মুনতাহা কি এখনো তোদের ওইখানেই আছে নাকি চলে এসেছে? কেন? না, এমনি। মার খাওয়ার আগে ভালো হয়ে যা বলছি, না হলে মেরে তোর হাত পা ভেঙে দিব। বক বক না করে যা, আমি আসতেছি। সুমাইয়া কেমন যেন মুখটা কালো করে চলে গেল। আমি চলে গেলাম রেডি হতে। সন্ধ্যার দিকে সুমাইয়াদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। প্রায় গভীর রাত হয়ে যায় যেতে যেতে, তাই গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়তেই রুমে চলে যাই। এখন ঘুমাতে এসে দেখি খাটটা একটু ছোট। মনে মনে হেসে আমি শুয়ে গেলাম। এক পাশে আমি শুয়ে রইলাম। সুমাইয়া কিছুক্ষণ পর এসে আমার পাশে শুয়ে পড়ল, মাঝে একটা কোলবালিশ দিয়ে দিল। সুমাইয়া ঘুমের মাঝে নাড়াচাড়া করার অভ্যাস আছে, এখন যদি ঘুমের মধ্যে মেরে বসে তখন কি হবে? এসব ভাবছিলাম, তখনই খেয়াল করলাম সুমাইয়া ঘুমিয়ে গেছে। অনেক ক্লান্ত হয়তো হয়ে আছে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। কিন্তু আমার ঘুম আসছে না কেন? ঘুম আসছে না, তাই কোলবালিশটা নিয়ে আসলাম আমার পাশে। তারপর সেটাকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণের মাঝে ঘুমের দেশে হারিয়ে গেলাম। তবে ঘুমটা বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ হঠাৎ ঘুমের মাঝে অনুভব করলাম কারো গরম নিঃশ্বাস আমার পিঠে পড়তেছে। তাই ঘুমটা ভেঙে গেল। পিছনের দিকে ঘুরবো, তখন দেখি সুমাইয়া আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আর তার নিঃশ্বাসটাই আমার ঘাড়ে পড়তেছে। আমি কিছু না বলে চুপচাপ শুয়ে রইলাম। আগের মতো আরো ঘুমানো ট্রাই করতে লাগলাম, কিন্তু সুমাইয়ার গরম নিঃশ্বাসটা কেমন যেন লাগতেছে। আজব একটা ফিলিংস উকি দিতে লাগলো। তখনই মনে পড়লো সেই পুরনো দিনগুলো, যখন আমি কলেজ লাইফে ছিলাম। সুমাইয়াকে আমি তখন নিজের থেকেও বেশি ভালোবাসতাম। হয়তো সুমাইয়াও আমাকে নিজের থেকে বেশি ভালোবাসতো, কিন্তু সুমাইয়া আমাকে সন্দেহ করত বেশি। আর সন্দেহের কারণটা ছিল আমার বেস্ট ফ্রেন্ড জান্নাতকে নিয়ে। জান্নাত আমার সাথে সারাদিন চলাফেরা করত, আর সুমাইয়া ভাবতো তার সাথে আমার সম্পর্ক আছে। আর এটা নিয়েই যত ঝামেলা। একদিন সুমাইয়া এই বিষয়টা নিয়ে আমাকে অনেক প্যারা দেয়, তারপর ব্রেকআপ করে ফেলি। অনেক দিন রাতে আমি কেঁদেছিলাম, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। তারপর সুমাইয়া কলেজ ছেড়ে চলে যায়। তারপর সুমাইয়ার সাথে দেখা হয় মুনতাহাদের বাসায়। আর তারপর থেকে তো আপনারা সব জানেনই। এসব ভাবতে ভাবতে সকাল হয়ে গেল, তাই আবারও ঘুমানো ট্রাই করতে লাগলাম। তখনই সুমাইয়া নড়ে উঠল, তাই আমি ঘুমের ভান ধরে চোখ বন্ধ করে ফেললাম। সুমাইয়া আমাকে ছেড়ে দিয়ে উঠে পড়ে, তারপর আমি চুপ করে শুয়ে রইলাম। তখনই সুমাইয়া বলল, শয়তান, কোলবালিশটা নিয়ে রেখেছে, ভালো হবে না কোনোদিন। বলেই সুমাইয়া ফ্রেশ হতে চলে গেলে আমি উঠে বসি, ভাবতে থাকি সারা রাত আমার ঘুম হারাম করে দিয়ে এখন আবার বকবক করতেছে। সকাল 7টায় সুমাইয়ার ডাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি সুমাইয়া কফি নিয়ে দাঁড়িয়ে আছে। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। তারপর রেডি হয়ে চলে গেলাম নাস্তা করতে। নাস্তা করে এসে রুমে বসে রইলাম। তখনই রুমে মুনতাহা আসলো। কি ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো, তোমার কি অবস্থা? ভালো। সুমাইয়া আপু কোথায়? কি জানি, ড্রয়িং রুমে হবে হয়তো। কেন, কাজ আছে নাকি কোনো?
না, এমনি আপুর সাথে আড্ডা দিতাম রুমে থাকলে। ড্রয়িং রুমে গিয়ে দেখো আছে হয়তো, আড্ডা দাও, সমস্যা নাই। সমস্যা নাই, আপাতত আপনার সাথে আড্ডা দিই, আপুর সাথে পরে আড্ডা দেব। ওকে। আচ্ছা ভাইয়া, আন্টি মানে আপনার আম্মু কি জাদু জানেন নাকি? মানে? না মানে যে কাজটা কেউ পারেনি সেটা আপনার আম্মু পারলো কি করে? বুঝলাম না, বুঝিয়ে বলো। মানে হলো সুমাইয়া আপুকে এই নিয়ে মনে হয় হাজারটা ছেলে দেখতে এসেছে, কিন্তু না করে দিয়েছে। কিন্তু আন্টি যখন আপনার বিয়ের কথা বলতে এসেছে তখন আপু সহজেই রাজি হয়ে যায়। আমি অবাক হয়ে গিয়েছিলাম তখন। তাই নাকি? যাক, আপুর বিয়েটা হয়েছে তাতে ভালোই হলো একদিক দিয়ে। কোন দিক দিয়ে? এই যে আমি একটা দুলাভাই পেলাম আড্ডা দেওয়ার জন্য। হাসি দিয়ে দরজার দিকে চোখ পড়তেই দেখি সুমাইয়া দাঁড়িয়ে আছে, তাই চোখ দিয়ে ইশারা করলাম কি হয়েছে। সুমাইয়া মাথা নেড়ে কিছু না বলে মুচকি হেসে চলে গেল। হয়তো সুমাইয়া দেখতে এসেছিল আমরা কি কথা বলি। মেয়েটার সন্দেহ করা এখনো গেল না। এসব ভাবতে ভাবতে ঠোঁটের কোণে মুচকি হাসি চলে আসলো। মুচকি হাসি দেখে মুনতাহা বলল, কি হলো, একা একা হাসতেছেন কেন? না এমনি। তারপর মুনতাহা আরো কিছুক্ষণ গল্প করে চলে গেল। আমিও দিলাম একটা ঘুম। ঘুম ভাঙলে সুমাইয়ার ডাকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে খাবার খেয়ে আবার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর সুমাইয়া রুমে এসে আমার পাশে শুয়ে গেল। তাই জিজ্ঞাসা করলাম, কিরে ক্লান্ত হয়ে গেছিস নাকি? না, কেন? তাহলে ফ্রেশ না হয়ে শুয়ে গেলি যে? এমনি ভালো লাগছে না তাই। ও, তা বাসায় যাব কবে? কালকেই তো আসলি, এত বাসায় যাওয়ার জলদি কেন? এমনি। আগামীকাল বিকালে ফিরবো আমরা, এখন ঘুমাই। আমার ঘুম আসতেছে না, তুই ঘুমা। ওকে। বলেই সুমাইয়া চোখ বন্ধ করে শুয়ে রইল। আমিও মোবাইলটা টিপাই মন দিলাম। কিছুক্ষণ পর সুমাইয়ার দিকে নজর গেল। দেখে মনে হলো সুমাইয়া ঘুমিয়ে গেছে, তাই সুমাইয়ার দিকে ভালো মনে একটু তাকালাম। মেয়েটা ঘুমের মাঝে একদম নিষ্পাপ লাগে, তাই তাকিয়ে রইলাম কিছুক্ষণ। কিছুক্ষণ পর উঠে গিয়ে হাত মুখ ধুয়ে রুমে চলে আসলাম। হঠাৎ চোখ গেল টেবিলের উপর রাখা সুমাইয়ার ডায়েরিটার উপর। কি মনে করে যেন ডায়েরিটা হাতে নিলাম। হাতে নিয়ে ভাবতে লাগলাম পড়াটা কি ঠিক হবে নাকি হবে না। পরে ভাবলাম আমার বউয়ের সবই তো আমার, তাই পড়তে লাগলাম। ডায়েরিটা পড়তে লাগলাম আর বুঝতে লাগলাম যে সুমাইয়া এখনো আমাকে ভালোবাসে, কিন্তু সেই পুরনো সন্দেহের কারণে মেনে নিতে পারছে না। লেখাগুলোর সাথে আমার কিছু ছবিও এঁকেছে মেয়েটা, পারেও। এসব ভাবতে ভাবতে খাটে এসে বসলাম। সুমাইয়ার দিকে তাকিয়ে কেন জানি আলাদা মায়া হতে লাগলো মেয়েটার প্রতি। তবে যে করেই হোক সুমাইয়ার ভুলটা ভাঙাতে হবে, না হলে এভাবে পাশে বউ থেকে নিজেকে কন্ট্রোল করাটা অসম্ভব হয়ে যাচ্ছে। কি করা যায় কি করা যায় এটা নিয়ে ভাবতে লাগলাম। সুমাইয়াকে জড়িয়ে ধরে শুয়ে গেলাম। সুমাইয়া গভীর ঘুমে আচ্ছন্ন, তাই সে নিজের মতো করে ঘুমাতে লাগলো। বিকেলে সুমাইয়াকে নিয়ে গ্রামের ভিতরে একটু হেঁটে আসলাম। মনটা হালকা হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। সুমাইয়াও এসে আমার পাশে শুয়ে গেল। কিছুক্ষণ পর সুমাইয়া হঠাৎ আমাকে জিজ্ঞাসা করে বসলো, আচ্ছা, তুই কি বিকালে আমাকে ঘুমের মাঝে জড়িয়ে ধরেছিলি? মুখের কথা আটকে গেল, কি বলবো বুঝতেছি না। তাও পরিস্থিতি সামলাতে বললাম, কই না তো। ও ভালো, আর ভুলেও ধরার চেষ্টা করবি না। ও হ্যালো, পেতনিকে জড়িয়ে ধরার কোনো শখই আমার নেই। থাকবি কিভাবে? অফিসে গিয়ে তো হাজারো মেয়েকে জড়িয়ে ধরে থাকিস, তাহলে বউকে জড়িয়ে ধরবি কোথায় থেকে? কথাটা সোজা গিয়ে কলিজায় আঘাত করলো, তাই সুমাইয়াকে টান দিয়ে দেয়ালের সাথে এনে চেপে ধরলাম। সুমাইয়া অবাক হয়ে গেল হঠাৎ এমন আচরণ দেখে। আমি নিজের অজান্তেই সুমাইয়ার একদম কাছে চলে গেলাম আর সুমাইয়াকে বললাম, তুই কি চাস আমি তোকে জড়িয়ে ধরে কিস করি? না। তাহলে কেন বললি যে বউকে জড়িয়ে ধরি? না, অন্য মেয়েকে জড়িয়ে ধরি সারাদিন। তাহলে এই পেতনিকে বিয়ে করতে গেলি কেন? যা সত্যি তাই তো বললাম। কি সত্যি? ব্যাস, আর কোনো কথা না বলে সুমাইয়ার ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে নিলাম। সুমাইয়ার চোখ বড় বড় হয়ে গেল। মিনিট দুয়েক পরে ছেড়ে দেই। সুমাইয়ার ঠাস ঠাস করে চর মেরে চোখ বন্ধ করে ফেলে। আমি সুমাইয়ার রাগী মুখটা দেখতে লাগলাম। আর যদি এসব ফাউল কথা শুনি তাহলে বাকি সবকিছু কেড়ে নিব, মনে রাখিস। বলেই আমি গিয়ে শুয়ে গেলাম। সুমাইয়া কিছুক্ষণ ওইভাবেই দাঁড়িয়েছিল। তারপর এসে
আমার পাশে শুয়ে গেল। সকালে সুমাইয়ার ডাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি রাগী মুখ নিয়ে তাকিয়ে আছে। তাই জিজ্ঞাসা করলাম, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? খেয়ে ফেলবি নাকি? উঠে ফ্রেশ হয়ে নে, নাস্তা করব। উঠে চলে গেলাম ফ্রেশ হতে। আর বুঝতে পারলাম রাতের কাহিনীটা নিয়ে এখনো ম্যাডাম রেগে আছে। এভাবেই কেটে গেল দিনটা। বিকেলে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। সুমাইয়াকে নিয়ে রাতে এসে পৌঁছালাম বাসায়। রাতে হালকা কিছু খেয়ে ঘুমিয়ে গেলাম দুজন। সকালে উঠে অফিসে চলে গেলাম নিজের মতো করে। বিকেলে অফিস থেকে বাসায় আসতেই খেয়াল করলাম সুমাইয়া রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, গাড়ির বা রিক্সার জন্য অপেক্ষা করতেছে। তাই গাড়ি নিয়ে সুমাইয়ার সামনে থামলাম। সুমাইয়া রাগী ভাব নিয়ে তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নিল। মেয়েটার ইগো দেখে অবাক হয়ে গেলাম। এইভাবে দাঁড়িয়ে থাকবে, তাও আসবে না, কেমনটা লাগে? তাই বললাম, কিরে উঠিস না কেন? আমি পরে যাব, তুই যা। বেশি বকবক করলে কাল রাতের সুমাইয়া এবার রাগী চোখে তাকিয়ে গাড়িতে উঠে বসলো। চুপ করে বসে রইল। আর বেশ কিছু স্টুডেন্ট আমাদের দিকে তাকিয়ে রইল। আমি গাড়ি চালাতে লাগলাম আর সুমাইয়াকে বললাম, আচ্ছা সুমাইয়া, তুই যে বিবাহিতা এটা তোর স্টুডেন্টরা জানে নাকি? কেন? না, তোকে গাড়িতে উঠতে দেখে সবাইকে তাকিয়ে থাকতে দেখলাম, তাই জিজ্ঞাসা করলাম আর কি। ও, এর আগে কখনো এভাবে কেউ নিতে আসেনি তো, তাই হয়তো অবাক হয়েছে। তাই নাকি? না, তুই নিজেকে সিঙ্গেল বলে বেড়াস সবাইকে, তাই এমন ভাবে তাকিয়েছিল। সবাইকে নিজের মতো ভাবিস নাকি? তুই বেশি বুঝলে আমি সবাইকে নিজের মতো ভাবতে পারবো না কেন? সুমাইয়া আর কিছু না বলে চুপচাপ বসে রইল। রাতে খাওয়া দাওয়া করে ছাদে চলে গেলাম। গিয়ে জান্নাতকে কল দিলাম। কল ধরে জান্নাত বলল, সরি 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 তোর বিয়েতে আসতে না পারার জন্য। ওকে, কি অবস্থা তোর? ভালো, তোর কি খবর? আর খবর? আচ্ছা শোন, তোর একটা হেল্প লাগবে আমার। কি হেল্প? আর সুমাইয়ার কি খবর? ভালো। এবার বল তোর কি হেল্প লাগবে। তোকে প্রথম থেকে সবকিছু খুলে বলি, না হলে তুই বুঝবি না। বল। তুই তো জানিস সুমাইয়া আমাকে কলেজ লাইফে ছেড়ে যাওয়ার কারণটা। ওই কথাটা ধরে এবার বুঝলি এসবের মধ্যে দিয়ে যাচ্ছি আমি। বুঝলাম, কিন্তু এখানে আমি কি করতে পারি বলবি একটু? আচ্ছা, তুই 2-3 দিনের জন্য আমাদের বাসায় বেড়াতে চলে আয়। দুলাভাই বিদেশে চলে গেলে। কেন? কাটা দিয়ে কাটা তুলতে হবে, না হলে এই মেয়ে সারা জীবন সন্দেহ করে যাবে। ওকে, প্ল্যানটা বল, আমি শুনি। শোন তাহলে, এটা করলে দেখবি পুরো সোজা হয়ে গেছে। ওকে, তোর দুলাভাই হয়তো আগামী সপ্তাহে দেশের বাইরে যাবে, তখন আমি আসবো না হয়? ওকে, ভালো থাকিস। রুমে চলে যাব, এখন ছাদে প্রচুর ঠান্ডা। ওকে, বাই। তারপর ফোনটা কেটে দিয়ে রুমে চলে আসলাম। রুমে ঢুকেই দেখি সুমাইয়া রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। তাই জিজ্ঞাসা করলাম, এইভাবে তাকিয়ে আছিস কেন? কোথায় ছিলে এতক্ষণ? ছাদে কেন? এত রাতে ছাদে গিয়েছিলে কেন? বিবাহিতা সিঙ্গেলদের জীবনের কষ্ট তুই কি করে বুঝবি? বিবাহিত সিঙ্গেলটা মানেটা কি শুনি? বিয়ের পরেও সিঙ্গেল থাকাটাকে বিবাহিতা সিঙ্গেল বলে। তাহলে আমি কার বউ? আমার কেন? যার বউ থাকে সে সিঙ্গেল হয় কি করে, বলবি একটু? থাক, তোকে বুঝিয়ে আর কাজ নেই, ঘুমা এখন, কাল অনেক কাজ আছে আমার। ওই সব লিচ্চা। আমি মনে মনে, যাক কালকের ডোজটা কাজে দিয়েছে সুমাইয়ার ভিতরে। তাই সুমাইয়াকে বললাম, কিছু বলার আগে একটু ভেবে নিস, না হলে কি হবে সেটা তো জানিসই। সুমাইয়া আর কিছু না বলে রাগ দেখিয়ে শুয়ে গেল। আমিও ফ্রেশ হয়ে শুয়ে গেলাম। হঠাৎ সুমাইয়া আমার পিঠে 2টা ঘুষি মেরে আবার মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। তাই আমি জিজ্ঞাসা করলাম, কিরে মারলি কেন? তুই অনেক খারাপ তাই। মানে এখন আবার কি করলাম? সুমাইয়া আর কিছু না বলে শুয়ে রইল। বুঝতে বাকি রইল না যে মাইরগুলো দিয়েছে কথা শোনাতে পারিনি। তাই মনে মনে হাসতে হাসতে ঘুমিয়ে গেলাম। সকালে সুমাইয়ার ডাকে ঘুম ভাঙলো। তাই উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। বিকেলে আসার সময় সুমাইয়াকে আর্ট কলেজ থেকে নিয়ে আসলাম। এভাবে সপ্তাহ কেটে গেল। একদিন অফিসে কাজ করতেছিলাম, তখনই জান্নাত কল দিল। তাই রিসিভ করলাম। কিরে শয়তান, কি করিস? মানুষের কয়টা হাড্ডি খেয়েছি তার হিসাব নিকাশ করতেছি আর কি। ভালো হবি না তুই? না সোনা। কিরে, আমি তোর সোনা কবে থেকে হলাম? যেদিন থেকে তোকে বউ করে নেওয়ার স্বপ্ন দেখেছি। ও আচ্ছা, সুমাইয়ার কি খবর? আগের মতো। আচ্ছা শোন, কাল তোর দুলাভাই দেশের বাইরে চলে যাবে 5-6 দিনের জন্য, তাই কাল এসে আমাকে নিয়ে যাবে বিকেলে, বুঝলি? আচ্ছা। রাতে বাসায় গিয়ে সুমাইয়াকে দেখে হালকা মুচকি হাসি দিলাম আর মনে মনে ভাবলাম,
যে রাগ পেতনি তোকে কয়েকদিনে ঠিক করে ছাড়বো। সুমাইয়া কেমন যেন সন্দেহের চোখে তাকায়, তারপর আবার কি ভেবে চলে যায়। হয়তো আমার হাসির কারণটা খুঁজতেছে। পরের দিন বিকেলে অফিস শেষ করে আসার সময় জান্নাতের বাসায় গিয়ে জান্নাত আর তার ছোট্ট ছেলেটাকে নিয়ে আসি। বাসায় এসে কলিং বেল চাপতেই সুমাইয়া এসে দরজা খুলে দেয়। জান্নাত আর আমাকে একসাথে দেখে সুমাইয়া হা করে তাকিয়ে থাকে। তাই সুমাইয়াকে বললাম, কিরে, জান্নাতকে চিনতে পেরেছিস? হুম। কেমন আছো সুমাইয়া? এই তো ভালো। তারপর জান্নাতকে নিয়ে ভিতরে চলে গেলাম। আম্মু আব্বুর সাথে কথা শেষ করে জান্নাতকে উপরে নিয়ে তার রুম দেখিয়ে দিয়ে আমি নিজের রুমে গেলাম। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে বসার কিছুক্ষণ পরেই সুমাইয়া কোথা থেকে যেন এসে রুমে ঢুকলো। দরজা লাগিয়ে দিয়ে এসে আমাকে বলল, জান্নাত এখানে কি করতে এসেছে? আমার সাথে প্রেম করতে এসেছে কেন তুই জানিস না? যে একটা মেয়ে তার বন্ধুর বাড়িতে কি করতে আসে? দেখ, তোর মতলব আমার কাছে ভালো মনে হচ্ছে না। যদি কোনো উল্টাপাল্টা করিস তাহলে তোর খবর আছে বলে দিলাম। ওকে, আর শোন, বাসায় যেন আব্বু আম্মু না জানে যে তুই জান্নাতকে আগে থেকে চিনিস। সব সময় না চিনার ভান ধরে থাকবি। জীবনে অভিনয় করাটা শেষ হবে না আর কোনোদিন। হবে কিভাবে? নিজের দোষে অভিনয় করতে হয় তোর। মানে কি বললি তুই? কিছু না, আর বকবক না করে যা তো এখান থেকে। আমি এখন গিয়ে জান্নাতের সাথে গল্প করব। কথাটা শুনে সুমাইয়া তেলে বেগুনে জ্বলে উঠল। আমি সেদিকে খেয়াল না করে চলে গেলাম। রাতে খাওয়া দাওয়া করে জান্নাতকে নিয়ে ছাদে চলে গেলাম। তখন জান্নাত বলল, আচ্ছা রে, যদি পরে হিতে বিপরীত হয়, যেমন? যদি সুমাইয়া তোকে ছেড়ে চলে যায়? এটা অসম্ভব। তুই এতটা শিওর হয়ে বলিস কিভাবে? দেখ, যেই মেয়েকে হাজারবার বলার পরেও বিয়ে কথা বলার পরেও রাজি হয়নি, আর আমার কথা বলার সাথে সাথেই রাজি হয়ে গেছে, তার মানে সুমাইয়া এখন আমাকে পাগলের মতো ভালোবাসে। আর যেহেতু একবার হারিয়ে পেয়েছে, তাই এত সহজে ছেড়ে যাবে বলে মনে হয় না। তার মানে তুই তার ভালোবাসার ফায়দা তুলতেছিস? না, শুধু সুমাইয়ার সন্দেহটা ভাঙাতেছি। বুঝলাম। আরেকটা কথা, সুমাইয়ার সাথে যে আমার সম্পর্ক ছিল এটা বাসায় জানে না। তুইও কিছু বলিস না। তুই শুধু আমাকে চিনিস আর সুমাইয়াকে কষ্ট করে ভাবি বলে ডাকিস প্লিজ। ওকে, সমস্যা নাই। জান্নাতের সাথে আরো কিছুক্ষণ গল্প করে নিচে চলে আসলাম। তারপর জান্নাতকে তার রুমে দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। রুমে ঢুকে অবাক হয়ে গেলাম। লাইট অফ করা রুমের। লাইট অন করতেই দেখি সুমাইয়া শুয়ে আছে এক পাশে। তাই সুমাইয়াকে বললাম, কি রে, ঘুমিয়ে গেছিস? ওই পাশ থেকে কোনো উত্তর আসলো না। তাই আমিও ফ্রেশ হয়ে এসে শুয়ে গেলাম। সকালে জান্নাতের কল দেওয়াতে ঘুম ভাঙলো। উঠে দেখি সুমাইয়া এখনো ঘুমাচ্ছে। তাই আর না ডেকে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি জান্নাত বসে আছে। আম্মুকে কফি দিতে বলে দুজনে বসে গল্প করতে লাগলাম। কিছুক্ষণ পর সুমাইয়া আসলো। ঘুম থেকে উঠে আমাদের একসাথে দেখে মুখটা কালো করে চলে গেল রান্নাঘরে। আমি আর জান্নাত তার এই মুখ দেখে হাসতে হাসতে শেষ। তারপর নাস্তা শেষ করে অফিসে চলে গেলাম। বিকেলে অফিস শেষ করে এসে দেখি সুমাইয়া রুমে বসে আছে। আমি কোনো কথা না বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে রেডি হতে লাগলাম। আয়নার সামনে দাঁড়িয়ে তখন সুমাইয়া পিছনে এসে দাঁড়ালো। তাই সুমাইয়ার দিকে ঘুরে জিজ্ঞাসা করলাম, কি রে, কি হয়েছে? সুমাইয়া কোনো কথা না বলে পিছন থেকে ছুরি বের করে আমার গলায় ঠেকায়। আমি অনেকটা অবাক হয়ে গেলাম। তখনই সুমাইয়া বলল, অন্য মেয়েকে নিয়ে এত লুটুর পুটুর কিসের? হ্যাঁ, কোথায় কি করলাম? আর তুই এটা নামা, না হলে লেগে যাবে গলায়। না, আগে তুই বল, ওই মেয়ের সাথে এত কিসের বক বক তোর? কেন, তুই না ভাবিস না যে জান্নাত আমার পুরনো প্রেমিকা? তাহলে পুরনো প্রেমিকার সাথে কত কথাই থাকতে পারে। সুমাইয়া কিছু না বলে ভাবতে লাগলো কি জানো। তখনই আমি বললাম, সর, জান্নাত বসে আছে আমার জন্য, তোর সাথে পরে কথা বলবো। তুই আবার যাবি ওই মেয়েটার কাছে? তো তোর কাছে বসে থেকে কি করব? সর, জান্নাতের সাথে প্রেম করি গিয়ে। বলেই সুমাইয়াকে পাশ কাটিয়ে চলে গেলাম। সুমাইয়া হা করে তাকিয়ে রইল। বুঝলাম কথাটা ভালোই কাজে দিয়েছে। রাতে খাওয়া দাওয়া করে জান্নাতের সাথে অনেকক্ষণ গল্প করে রুমে এসে দেখি সুমাইয়া জেগে বসে আছে। তাই বললাম, কি রে, ঘুমাসনি এখনো? না, কেন, তোর কোনো সমস্যা? না, তাতে আমার কি সমস্যা থাকবে? বলেই ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। আর ভাবতে লাগলাম সুমাইয়াকে আমি জেনে বুঝে অবহেলা করতেছি, যেন সে বুঝতে পারে যে ওর সন্দেহটা মিথ্যা ছিল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখি সুমাইয়া কি নিয়ে যেন চিন্তা করতেছে। তাই বললাম, কি রে, কি নিয়ে এত চিন্তা করতেছিস? সুমাইয়া চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসলো।
আমার কথা শুনে তারপর বলল, ভাবতেছি চাঁদে যাব। ভাব না নিয়ে ঘুমা বলেই আমি শুয়ে গেলাম। সুমাইয়াও শুয়ে গেল। সকালে আবার সেই জান্নাতের ফোনে ঘুমটা ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি জান্নাত বসে আছে। আমাকে দেখেই জান্নাত বলল, হোসেন, রাতে তো দুলাভাই ফোন দিয়েছে, বলেছে সে নাকি পরশু ফিরে আসবে। তো তুই কি কালকে ফিরে যাবি নাকি? কাল বিকেলে চলে যাব। ওকে, তাহলে রাতেই ডোজটা দিয়ে দিব সুমাইয়াকে। ওকে। সুমাইয়া কিছুক্ষণ পর ঘুম থেকে নিচে আসলো। আমাদের আবার একসাথে দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর সুমাইয়া একটা কফির মগ এনে জান্নাতকে দিয়ে আমাকে বলল, হুসাইন, একটু উপরে আয়, আমাকে একটু হেল্প করে দিয়ে যা প্লিজ। কি হেল্প? আসলেই দেখতে পারবি, আয়। ওকে। তারপর সুমাইয়াকে নিয়ে রুমে আসলাম। রুমে ঢুকতেই সুমাইয়া দরজা লাগিয়ে দিয়ে আমার কাছে আসলো। তাই আমি জিজ্ঞাসা করলাম, দরজা লাগালি কেন? দরজা লাগানোতে পাপ হয়ে গেছে নাকি আমার? না। আচ্ছা বল, তোর কি হেল্প লাগবে যে নিচ থেকে ডেকে উপরে নিয়ে আসলি? মনটা ভালো না, তাই তোর সাথে গল্প করব বলে নিয়ে এসেছি। তুই কি পাগল যে সবার সামনে থেকে ডেকে নিয়ে এসেছিস? কেন, ডেকে আনাটা কি দোষ হয়েছে? আচ্ছা বাদ দে, এদিকে আয়। না, যা বলার দূর থেকেই বল। আচ্ছা বল, কিসের জন্য তোর মন খারাপ? বললে কি তুই সেটা ঠিক করে করতে পারবি? যদি পারি তাহলে তো ঠিক করেই দিব। কলিজাতে ঘা হচ্ছে, পারবি ঠিক করে দিতে? এটা তো ডাক্তারের কাজ। এভাবে মন খারাপ করে বসে না থেকে ডাক্তারের কাছে যা, তাহলেই তো হয়। এখানেই তো সমস্যা। কিসের সমস্যা? এই যে এই রোগের ডাক্তারই বলে ডাক্তারের কাছে যেতে। বুঝলাম, সুমাইয়ার কলিজায় এতদিনে হারানোর ভয়টা ঢুকেছে। তবে সন্দেহের ভূতটা না তাড়ালেই নয়। মনে মনে ভাবা দেখে সুমাইয়া বলল, কি রে, কি এত ভাবছিস? তোর কথার কোনো আগামাথা বুঝলাম না। আচ্ছা বাদ দে, নিচে আয়, নাস্তা করে অফিসে যাব। সুমাইয়া মাথা নেড়ে হ্যাঁ বলল। আমি আর কিছু না বলে নিচে চলে আসলাম। বসে বসে ভাবতে লাগলাম যে সন্ধ্যায় কিভাবে আগুনটা লাগানো যায়। তারপর কিছুদিন ম্যাডাম পড়লেই সব ঠিক হয়ে যাবে আপনা আপনি। নাস্তা করে চলে গেলাম অফিসে। বিকেল আসার সময় সুমাইয়াকে কলেজ থেকে নিয়ে আসলাম। এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ মোবাইল টিপলাম। রাত 8টায় জান্নাতকে ফোন দিয়ে বললাম ছাদে যেতে। জান্নাত ছাদে চলে গেলে আমি রান্নাঘরে গিয়ে দেখি আম্মু আর সুমাইয়া রান্না করায় ব্যস্ত। তাই সুমাইয়াকে বললাম, সুমাইয়া, আমার আর জান্নাতের জন্য 2 কাপ কফি বানিয়ে দিতে পারবে প্লিজ? কোথায় দিয়ে আসতে হবে? ছাদে আছি আমরা। ওকে, আমি নিয়ে আসছি। আমি চলে গেলাম ছাদে। গিয়ে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই বলল, কিরে, বলে এসেছিস? আমি নজর রাখছি সে আসে কিনা। আসলে শুরু হবে, আর তুই গিয়ে ওইখানে বসে থাক। কিছুক্ষণ পর সুমাইয়াকে উপরে আসতে দেখে আমি গিয়ে জান্নাতের পাশে গিয়ে দাঁড়ালাম। তারপর জান্নাতকে বলতে লাগলাম, তুই বিয়েটা করতে গেলি কেন? পেতনি, বিয়ের আগেই তো আমরা কত ভালো ছিলাম। বিয়ে তো একদিন করতেই হতো, তাই আগেই করে ফেললাম। তোকে আজকে একটা কথা বলতে চাই। এটা অবশ্য অনেক আগেই বলতাম, কিন্তু বলতে পারি নাই, তাই অবেলায় বলতে হচ্ছে। কি কথা বল। জানিস, আমি তোকে পছন্দ করতাম, একরকম ভালোই বাসতাম কলেজ লাইফে। কেন এখন বাসিস না? প্রথম ভালোবাসা কে বলতে পারে বল? ওলে পিচ্ছি, বাদ দে। এখন সুমাইয়া যে কোনো সময় আসতে পারে, তাই বাদ দে এসব কথা। তাই ভালো। সুমাইয়াকে তুই ভালোবাসিস? হুম। তাহলে আমাকেও যে ভালোবাসি বলি, এটার মানে কি? বাদ দে, এটার হিসাব তুই বুঝবি না। তার চেয়ে ভালো তুই চাঁদ দেখ। দেখ, চারটা কি সুন্দর করে উঠেছে। তারপর দুজনে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর সুমাইয়া গলা কাশি দিল। দুজনে একদম নর্মাল ভাবে কফির মগটা নিয়ে আমি সুমাইয়াকে বললাম, থ্যাঙ্কস। সুমাইয়া কিছু না বলে চলে গেল। তবে চাঁদের হালকা আলোয় বুঝতে পারলাম সুমাইয়ার চোখে পানি জমে আছে। অনেক কষ্ট পেয়েছি এই 4টা বছরে আমি, তার শোধ নিয়েই ছাড়বো আমি। এবার দেখো কেমন লাগে। এসব ভাবছিলাম, তখন জান্নাত বলে উঠল, হোসেন, কোথাও বেশি করে ফেললাম না তো? না, সব ঠিক আছে। ওকে, আয় নিচে যাই কফি শেষ করে। কফি শেষ করে নিচে চলে আসলাম। কিচেনে মগটা রেখে জান্নাতের সাথে বসে গল্প করতে লাগলাম। রাতে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে শুয়ে মোবাইলটা টিপতে লাগলাম। তখনই সুমাইয়ার রুমে এসেই লাইটটা অফ করে আমার পাশে এসে শুয়ে গেল। কথাগুলো রিয়াকশনটা কেমন হবে চেক করার জন্য কিছু না বলে সুমাইয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলাম।
সুমাইয়ার কোনো রেসপন্স নাই, শুধু চুপ করে শুয়ে রইল। বুঝলাম এবার ম্যাডাম পাহাড়ের নিচে আসছে। কিছুদিন যাক, তারপর সবকিছু বুঝিয়ে বলবো। সকালে আবার জান্নাতের ফোনে ঘুম ভাঙলো। উঠে দেখি সুমাইয়া ঘুমাচ্ছে উল্টো দিকে মুখ করে। তাই আর না ডেকে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। কিছুক্ষণ পর সুমাইয়াও নিচে গেল, কিন্তু সব থেকে অবাক হলাম যে সুমাইয়া আমার দিকে একবারও না তাকিয়ে সোজা কিচেনে চলে গেল। আমি হা করে সুমাইয়ার দিকে তাকিয়ে রইলাম। তখনই জান্নাত বলে উঠল, মামা, এটার ফল তোমাকেও কম পুরাবে না। আরে ধুর। নাস্তা করে অফিসে চলে গেলাম। বিকালে জান্নাতকে নিয়ে ওদের বাসায় দিয়ে আসলাম। বাসায় এসে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সুমাইয়া কফি রেখে গেছে আমার জন্য। তাই কফিটা খেয়ে বসে বসে মোবাইল টিপতে লাগলাম। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে গেলাম। কিছুক্ষণ পর সুমাইয়া এসে গতকালের মতো লাইটটা নিভিয়ে দিল। তারপর এসে আমার পাশে শুয়ে গেল। সকালে উঠে দেখি সুমাইয়া পাশে নেই। তাকিয়ে দেখি 8টা বাজে। সুমাইয়া ডাক দেয় নাই আজকে। আমাকে কিছুটা অবাক হলাম। উঠে ফ্রেশ হয়ে গিয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। সুমাইয়াকে নাস্তা করার সময় একবারও দেখলাম না। অফিস থেকে ফেরার সময় ভাবলাম সুমাইয়ার কলেজ থেকে সুমাইয়াকে নিয়ে যাব, কিন্তু গিয়ে দেখি সুমাইয়া নেই, হয়তো চলে গেছে। তাই চলে আসলাম বাসায়। ফ্রেশ হয়ে বাহিরে আসতেই দেখি কফি রাখা আমার জন্য। বুঝলাম আমি ওয়াশরুমে চলে গেলে এই টাইমটাতে কফি রেখে যায়। রাতে খাওয়ার টেবিলে গিয়ে দেখি সুমাইয়া নেই। তাই আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু সুমাইয়া কোথায়? সুমাইয়া তো রান্নাঘরে কি যেন বানাবে বললো, আর এখনই খেয়ে নিবে বললো। ও ওকে। খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে গেলাম। কিছুক্ষণ পর সুমাইয়া এসে আগের মতোই লাইট অফ করে আমার পাশে শুয়ে গেল। সুমাইয়া আজকে সারা দিনে একবারও দেখলাম না। তাই ভাবলাম সুমাইয়া ঘুমিয়ে গেলে একবার দেখে নিব। যেই ভাবা সেই কাজ। 2টার দিকে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে দেখলাম সুমাইয়া ঘুমিয়ে আছে। তাই সুমাইয়াকে আমার দিকে ঘুরালাম। সুমাইয়ার মুখের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম, কারণ মুখটা আজকে অনেক শুকিয়ে গেছে আর কাঁদতে কাঁদতে হয়তো ঘুমিয়েছে। চোখের কোণে পানি লেগে আছে এখনো। আচ্ছা, সুমাইয়া ঠিকভাবে খাওয়া দাওয়া করে তো নাকি? 2 দিন ধরে একবারও ভালোভাবে খেতে দেখলাম না। নাকি আমার উপর রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে? যাক, এখন আর জাগিয়ে লাভ নেই। কালকে দেখবো কি করা যায়। এমনিতেই হাড্ডির মতো চিকন, তার উপর আমার না খেয়ে হয়তো আছে। এভাবে আর কিছুদিন গেলে এই মেয়েকে তো বাতাসেই উড়িয়ে নিয়ে যাবে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তার নিজেও জানি না। সকালে ঘড়ির অ্যালার্মে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি 7টা বাজে। তাই উঠে ফ্রেশ হতে চলে গেলাম। তবে এটা বুঝতে পারলাম সুমাইয়া ডাকার বদলে ঘড়িতে অ্যালার্ম দিয়ে চলে গেছে। মেয়েটা আসলেই পাগল। তবে আমাকে যে সন্দেহ করে 4 বছর ভুগিয়েছে, তার সাজা আরো কিছুদিন ভোগ করুক ম্যাডাম, না হলে ঠিক হবে না। বুঝছেন পাঠকগণ? এইভাবে 2 দিন কেটে গেল। বিকেলে অফিস করতেছিলাম, তখনই আব্বুর কল আসলো। রিসিভ করতেই আব্বু বলল, হুসাইন, তুই এখনই বাসায় আয় একটু। কেন, কি হয়েছে? আয়, তুই তারপর বলতেছি। ওকে, আমি আসতেছি। তারপর অফিস থেকে বেরিয়ে সোজা বাসায় চললাম। আর ভাবতে লাগলাম যে হঠাৎ করে আব্বুর এত জরুরি তলব কেন? সুমাইয়া আব্বুকে কিছু বলেছে নাকি, নাকি অন্য কোনো কারণ? এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। ভিতরে আসতেই দেখি আব্বু আম্মু বসে আছে, কিন্তু সুমাইয়াকে কোথাও দেখলাম না। কিন্তু আব্বু রেগে আছে প্রচুর মনে হলো। তাই আব্বুকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আব্বু, এত জরুরি আসতে বললে? আব্বু কিছু না বলে আমার কাছে আসলো। তারপর কোনো কথা না বলে ঠাস করে গালে একটা চড় বসিয়ে দিল। আমি অবাকের শেষ সীমানায় পৌঁছে গেলাম, কারণ বৃদ্ধি হওয়ার পর থেকে আব্বু এই প্রথম আমার গায়ে হাত তুলেছে। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আর ভাবছি আব্বু কেন মারলো। তখনই আব্বু বলে উঠল, তুই কি করলি? এটা আরেকটি হলে জানিস মেয়েটার কত বড় ক্ষতি হয়ে যেত। আব্বু তুমি কিসের কথা বলছো? আবার কথা বলিস? তুই কি এখনো বাচ্চাই আছিস নাকি, যে যা ভালো লাগে তাই করবি? আমি কি করেছি সেটা বলবে তো নাকি? আবার জিজ্ঞাসা করছিস কি করেছিস? আচ্ছা, তুই সুমাইয়াকে কি এমন বলেছিস বল তো? সুমাইয়াকে কি বলবো আবার? আমি তো সুমাইয়াকে কিছুই বলি নাই। ওহ, তুই তো কিছু বলিসনি। তাহলে মেয়েটা এমনি এমনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, আর আজকে দুপুরেই মাথা ঘুরে পড়ে যায়। মানে
আজকে দুপুরেই মাথা ঘুরে পড়ে যায়। তারপর আমরা তাকে হসপিটালে নিয়ে যাই। তখন ডাক্তার বলেন যে নাকে থাকার জন্য নাকি মাথা ঘুরে পড়ে গেছে। এখন তুই বল, কি এমন বলেছিস মেয়েটাকে যে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল? আম্মু, সুমাইয়া এখন কোথায়? মেহেরপুর সদর হসপিটাল। আচ্ছা তোমরা থাকো, আমি সুমাইয়াকে নিয়ে একবারে আসবো। সাবধান, এবার যদি কিছু বলেছিস মেয়েটাকে তাহলে তোর খবর আছে, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, তোমরা থাকো। বলেই বাসা থেকে বেরিয়ে গেলাম। হসপিটালে গিয়ে রিসিপশনে সুমাইয়ার খবর নিয়ে সুমাইয়ার রুমে গেলাম। গিয়ে দেখি হাতে স্যালাইন লাগিয়ে রেখেছে আর সুমাইয়া ঘুমিয়ে আছে। আমি সুমাইয়ার পাশে বসে ওর মুখটা দেখতে লাগলাম। অনেক শুকিয়ে গেছে সুমাইয়া। এই কয়েকদিন না খেয়ে চেহারাটা নষ্ট করে ফেলেছে। তাই কেমন যেন মায়া হতে লাগলো সুমাইয়ার উপর। আমি বসে রইলাম সুমাইয়ার পাশে। কিছুক্ষণ পর একজন ডাক্তার আসলো সুমাইয়াকে দেখতে। তাই জিজ্ঞাসা করলাম, সুমাইয়াকে কবে নিয়ে যেতে পারবো? চাইলে এখনই নিয়ে যেতে পারেন, কিন্তু ওর খাবারের উপর নজরদারি রাখতে হবে কড়াভাবে। একবেলা খাবারও যেন মিস না করে, আর ফলমূলের জুস খাওয়াতে হবে বেশি করে। আচ্ছা ঠিক আছে, সুমাইয়ার ঘুম ভাঙলেই সুমাইয়াকে নিয়ে যাব। ওকে, বাই, বি কেয়ারফুল। অ্যান্ড থ্যাঙ্কস। ওয়েলকাম। বলেই ডাক্তার চলে গেল। আর আমি আবারও সুমাইয়ার পাশে বসে রইলাম। রাত 8টায় সুমাইয়ার ঘুম ভাঙলো। সুমাইয়া নড়ে উঠায় আমি উঠে ওর কাছে গেলাম। সুমাইয়া আমাকে দেখে মুখ অন্য পাশে ঘুরিয়ে নিল। এবার রাগ উঠে গেল। তাই সুমাইয়াকে বললাম, ওই এদিকে মুখ ফিরিয়ে তাকা বলছি। কিন্তু না, ম্যাডামের ইগো বেশি, তাই ওই দিকে ফিরে আছে। তাই জোর করে সুমাইয়াকে আমার দিকে ফিরালাম আর ধমক দিয়ে বললাম, চুপ করে তাকিয়ে থাক, না হলে মেরে এখানে গালগুলো লাল করে দিব। সুমাইয়া কিছু না বলে চুপ করে তাকিয়ে রইল। কি বলবো, রাগই শেষ হইতেছে না। নিজেকেই ভুল বুঝে চলে গেছে 4 বছর আগে, আবার এখন নিজেই নাক ফুলিয়ে বসে আছে। তাই বললাম, চলো বাসায় যাব। আমি যাব না ওই বাসায়। কেন? ওই বাসাতে দম বন্ধ হয়ে আসে। আপনি গিয়ে আব্বু আম্মুকে পাঠিয়ে দিন, আমি নতুন বাসা নিয়ে তাদের সাথে ওইখানে থাকবো। রাগে এবার মাথাটা ছিঁড়ে যেতে লাগলো। তাই কিছু না বলে রুম থেকে বেরিয়ে নিচে রিসিপশনে চলে আসলাম। এসে সুমাইয়াকে রিলিজ করার সব ফর্মালিটিস পূরণ করে আমি আবারও উপরে গেলাম। গিয়ে সুমাইয়াকে বললাম, চলো বাসায় যাব। বললাম তো যাব না আমি, আপনি গিয়ে আব্বু আম্মুকে পাঠিয়ে দিন। বুঝছি, সোজা কথায় কাজ হবে না। বলেই সুমাইয়াকে সোজা কোলে তুলে নিলাম। সুমাইয়া অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি সুমাইয়াকে নিয়ে গাড়িতে উঠালাম। তারপর গাড়ি নিয়ে চলে গেলাম সোজা একটা নদীর নির্জন পাড়ে। সুমাইয়াকে কোলে করে নিয়ে একটা বেঞ্চে বসালাম। তারপর সুমাইয়ার সামনে দাঁড়িয়ে বললাম, তোমার কি আমাকে মানুষ মনে হয় না? কথার উত্তর না দিলে মেরে এই নদীতে ফেলে দিয়ে যাব বলে দিলাম। বল, আমাকে কি তোর মানুষ মনে হয় না? কেন? তাহলে তুই নিজের ইচ্ছা মতো আমাকে নিয়ে খেলবি আর আমি কিছু করলেই ভাব নিবি? এটা কোন ধরনের কথা? আমি কি তোমাকে না করেছি নাকি? জান্নাত নিয়ে তুই যা ইচ্ছে কর, আমি তোকে কিছুই বলবো না। থাপ্পড় দিয়ে তোর দাঁত ফালাইয়া দিব বেশি বুঝলে। ওই, আমি তোরে বলছি আমি জান্নাতকে পছন্দ করি বা ভালোবাসি? না, তবে ওই দিন ছাদে আমি সব শুনেছি তোদের কথা। সব শুনেছি তোদের কথা। আমি আর জান্নাত ইচ্ছে করে তোকে এসব কথা শুনিয়েছি। কারো মনে আঘাত করলে কেমন লাগে, কেমন লাগে এবার বুঝলি তো? মানে? রাখ, তোকে বোঝাচ্ছি। বলেই ফোনটা বের করে জান্নাতকে ফোন দিলাম আর লাউড স্পিকার দিয়ে দিলাম। জান্নাত ফোনটা রিসিভ করে বলল, আচ্ছা, এখন সুমাইয়াকে সব সত্য বলে দে, না হলে বেচারি না খেয়ে মারা যেতে পারে, এমন আছে। ওকে রাখি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোনটা রেখে দিয়ে সুমাইয়ার দিকে তাকিয়ে দেখি সুমাইয়া রাগী চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। সুমাইয়া তখন বলল, তার মানে তোরা দুজন মিলে ওই দিন আমার সাথে নাটক করেছিলি? তা নয় তো কি? তোর কি মনে হয় জান্নাতকে যদি আমি ভালোবাসতাম তাহলে জান্নাতকে অন্য কোথাও বিয়ে হতে দিতাম? তাহলে আমাকে এতদিন কষ্ট দিলি কেন? এমনি মন চেয়েছে তাই। কি মন চেয়েছে তাই এতটা কষ্ট দিবি আমাকে? সুমাইয়া বলেই রাগে চোখটা লাল, নীল, হলুদ, সবুজ রং ধারণ করলো। তারপর আমার কাছে এসে ঠাস করে একটা চড় বসিয়ে দিল গালে। তখন আমিও দেরি না করে সুমাইয়ার গালে ঠাস করে চড় বসিয়ে দিলাম। সুমাইয়া গালে হাত দিয়ে বলল, আমাকে মারবি কেন তুই? আগে বল, তুই মারলি কেন আমাকে?
তুই আমাকে এতদিন কষ্ট দিয়েছিস তাই? তোকে 5 দিন কষ্ট দেওয়ায় আমাকে চড় দিয়েছিস? তাহলে হিসাব কর, আমাকে যে ভুল বুঝে 4 বছর কষ্ট দিয়েছিস, তাহলে তুই কয়টা চড় পাও না? হিসাব করে দিব নাকি সবগুলো? সুমাইয়া কান্না মুখে দাঁড়িয়ে রইল আমার সামনে। কখন যে কান্নার বৃষ্টি শুরু হয়ে যায় আল্লাহ জানে। তাই বললাম, চুপ, একদম কাঁদবি না। আচ্ছা সরি, যা, আর জীবনেও তোকে সন্দেহ করব না। এবারের মতো মাফ করে দে আমাকে। কানে ধর আগে। আচ্ছা এই নে ধর, এবার তো মাফ করে দে। জীবনে যদি আর কোনোদিন সন্দেহ করিস, তাহলে এরপর আর কিছু না বলে হাতে ডিভোর্স পেপার দিয়ে তোকে তোর বাসায় পাঠিয়ে দিব। সরি, সেই দিনটা আর আসবে না। এখন বল মাফ করেছিস কিনা। এবার এদিকে। ব্যাস, সুমাইয়া গিয়ে আমাকে জড়িয়ে ধরলো। এভাবে কিছুক্ষণ থাকার পর আমি বললাম, তোর মনে কি এখনো আমাকে নিয়ে কোনো সন্দেহ আছে? না, কেন? তাহলে এত আস্তে জড়িয়ে ধরেছিস কেন? শরীরে কি আর জোর নেই? এখনো সুস্থ হইনি, সুস্থ হওয়ার পর শক্ত করে জড়িয়ে ধরবো। তাহলে থাপ্পড় মারার সময় এত শক্তি আসলো কোথা থেকে তোর হাতে? থাপ্পড় তো আসতেই মেরেছিলাম, শক্তি নেই বলে। মিথ্যা কথা। ইস, কি জোরে বেড়েছিস, এখনো ব্যথা করতেছে। চুপ, মিথ্যা কথা না বলে আয়, বাসায় যাই, আব্বু আম্মু বসে আছে। চল। তারপর সুমাইয়াকে নিয়ে চলে আসলাম। আসার পথে সারাটা রাস্তা সুমাইয়া আমার হাতটা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে শুয়েছিল। বাসায় ঢুকতেই দেখি আব্বু আম্মু সুমাইয়াকে নিয়ে ব্যস্ত হয়ে গেল, আর আমার দিকে দুজনেই রাগী চোখ নিয়ে তাকালো। আমি কিছু না বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ওয়াশরুম থেকে বাহিরে আসতেই দেখি সুমাইয়া দাঁড়িয়ে আছে। তাই বললাম, ফ্রেশ হয়ে আয়, খেতে যেতে হবে। বলেই সুমাইয়া ফ্রেশ হতে চলে গেল। তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করে উপরে চলে আসলাম। রাতে এসে আমি শুয়ে রইলাম। কিছুক্ষণ পর সুমাইয়া এসে দরজা লাগিয়ে আমার পাশে শুয়ে গেল। আমি সুমাইয়াকে জানানোর জন্য কোলবালিশ জড়িয়ে ধরে শুয়ে গেলাম। সুমাইয়া কেমন রাগী ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ সুমাইয়া কোলবালিশটা টেনে নিয়ে গেল। আমি তাকাতেই দেখি সুমাইয়া কোলবালিশটা জানালা দিয়ে নিচে ফেলে দিল। তারপর বিছানায় এসে লাল নীল হলুদ রাগী চোখ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। তাই জিজ্ঞাসা করলাম, কিরে, কোলবালিশ নিলি কেন? আর এভাবে তাকিয়ে আছিস কেন? বউ থাকতে কোলবালিশ জড়িয়ে ধরেছিস কেন? তুই এসে চুপচাপ শুয়ে গেলি, তাহলে আমি কি করব? তাই কোলবালিশটা জড়িয়ে ধরে শুয়েছিলাম। সুমাইয়া কিছু না বলে চুপচাপ আমার বুকে মাথা দিয়ে শুয়ে গেল। আমিও কিছু না বলে চুপচাপ জড়িয়ে ধরলাম। সুমাইয়ার রাগটা এখনো কমেনি, বুঝতে পারতেছি কি জানি করে আল্লাহ জানে। হঠাৎ সুমাইয়া আমার বুকে কামড়ে ধরলো। তাই সুমাইয়াকে বললাম, ওই কি করছিস? ছাড়, ব্যথা পাচ্ছি তো। ওই ছাড়, ব্যথা পাচ্ছি তো, প্লিজ ছাড়, আর হবে না। মনে হয় কথাটা কাজে দিয়েছে। তাই সুমাইয়া কামড় ছেড়ে দিয়েছে। কামড় ছেড়ে দিয়ে বলল, মনে থাকে জানো। তুই কি ভালো হবি না কোনোদিন? এইভাবে কেউ কামড় দেয়? ওহ, ব্যথায় ছিঁড়ে যাচ্ছে জায়গাটা। সুমাইয়া কোনো উত্তর না দিয়ে চুপচাপ জড়িয়ে ধরে শুয়ে রইল। তাই আমিও আর কোনো কিছু না বলে ঘুমিয়ে গেলাম। এভাবে কেটে গেল সপ্তাহখানেক। সুমাইয়া পুরো সুস্থ। আর আজকে সুমাইয়ার বার্থডে, তাই বাড়িতে হালকা সাজালাম। বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিলাম। রুমে এসে দেখি রেডি হয়ে বসে আছে। সুমাইয়াকে নিয়ে নিচে গেলাম। তারপর সবকিছু হলো। অনুষ্ঠান শেষ করে সবকিছু গোছাতে প্রায় 3টা বেজে গেছে। তাই ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য রেডি হতে লাগলাম। কালকে শুক্রবার, তাই কোনো চাপ নেই, সময় নিয়ে সবকিছু করলাম। সুমাইয়া আজ অনেক খুশি। সুমাইয়া ফ্রেশ হয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমার দিকে তাকিয়ে বলল, আজকে না আমি অনেক খুশি। বুঝলাম। আর কিছু বলবি নাকি ঘুমাতে যাব? আরে শোন না, তোর সাথে একটা কথা আছে। কি কথা? তুই তো আজকে আমাকে এত সুন্দর একটা জিনিস গিফট দিলি, তো তো আমি তোকে একটা রিটার্ন গিফট দিব। কি গিফট? বলেই সুমাইয়া আমাকে দেওয়ালের সাথে ধাক্কা দিয়ে আমাকে লাগিয়ে ফেললো। তারপর আমার ঠোঁটগুলো সুমাইয়া নিজের আওতায় ভুক্ত করে ফেললো। সকালে ঘুম ভেঙে দেখি সুমাইয়া এখনো ঘুমাচ্ছে। তাই আমি কিছুক্ষণ সুমাইয়ার দিকে তাকিয়ে রইলাম। তার মুখে পড়ে থাকা এলোমেলো চুলগুলো তার কানে গুজে দিলাম। সুমাইয়া হালকা নড়ে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমি তাকিয়ে রইলাম এক নজরে তার সেই মায়াবী মুখের দিকে। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে নিজেকে বাস্তবে ফিরিয়ে আনলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বাজে। তাই ভাবলাম, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। সুমাইয়াকে হালকা করে ডাক দিতেই সুমাইয়া বলল, ঘুমাতে দে। বলেই আমার উপরে উঠে শুয়ে গেল।
আমি আর কি বলবো, তাকিয়ে রইলাম সুমাইয়ার দিকে আর ভাবতে লাগলাম, যাক মেয়েটাকে বোঝাতে পেরেছি, পাগলিটা আসলে আমাকে অনেক ভালোবাসে। এসব ভাবতেছিলাম তখনই সুমাইয়া চোখ খুলল। তাই সুমাইয়াকে বললাম, আচ্ছা সুমাইয়া, তোকে একটা কথা জিজ্ঞাসা করি, বল। তুই আমাকে এত সন্দেহ করিস কেন? দেখ, তোকে অন্য মেয়ের সাথে দেখলে আমার অনেক খারাপ লাগে, তার উপর ভয় লাগে। যদি ওই মেয়েটা তোকে আমার থেকে ছিনিয়ে নিয়ে যায়, তাই তোকে আগলে রাখতে চাই, তাই সন্দেহ হয় এত। শোন, আমাকে তোর কাছ থেকে কেউ ছিনিয়ে নিয়ে যেতে পারবে না, তাই ভয় পাস না। আর ওকে বলেই সুমাইয়া আবারও বুকে মাথা দিয়ে শুয়ে গেল। আমি সুমাইয়াকে জড়িয়ে ধরে ভাবতে লাগলাম, পাগলিটা আমাকে নিয়ে এত চিন্তা করে, আমাকে হারানোর ভয়ও নিয়ে থাকে দেখি। পাগলি কোথাকার। মনে মনে হালকা হেসে দিলাম। এসব ভাবতে ভাবতে কখন যে আবার ঘুমিয়ে গেলাম তা বলতে পারবো না। এমন পাগলি সবার লাইফে থাকলে প্যারা দিবে এটা ঠিক, তবে আফটার লাইফে ভালোবাসার কোনো কমতি হবে না।